হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকে অনেক বেশি রঙিন করে তোলে। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, এদেশের গুণী কণ্ঠশিল্পী আজ আমাদের সাথে রয়েছেন। তার নাম আমি বলবো, কিন্তু তার আগে একটু জানাতে চাই, চ্যানেল আইতে সেরা কণ্ঠ নামের রিয়েলিটি থেকে তার পথ চলা শুরু হলেও নিজের গানে চর্চায় এবং নিষ্ঠায় শিল্পী হয়ে উঠেছেন তিনি। না প্রচলিত কোনো সহযোগী বা কারো কোনো বিশেষ সুবিধা নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা নয়, নিজের চেষ্টা তাকে একটু একটু করে অবস্থান তৈরি করে দিয়েছে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে। অপরিহার্য করে তুলেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে তার কণ্ঠ এবং তার ব্যক্তিত্ব। এই প্রজন্মের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা আজ আমাদের সাথে রয়েছেন। প্রিয় দর্শক, তার কণ্ঠের মাধুর্য শ্রোতাদের সঙ্গীতাঙ্গনে শুরু থেকেই মুগ্ধ করে আসছে। গানের পাশাপাশি অভিনয়েও প্রশংসা পেয়েছিলেন লুইপা। চলুন আজ লুইপার সাথে আড্ডা দিতে দিতে সেটিই জানবো। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো লুইপা? শুভেচ্ছা শান্তা আপু, খুব ভালো আছি। স্পেশালি তুমি আসলে এত সুন্দর করে ইন্ট্রো দিলে এবং আমার একজন শিল্পীকে এত সুন্দর করে ডেসক্রাইব করাটা, এটা একটা পুরস্কারের মতো, কারণ এটা অনেক বেশি ইন্সপিরেশন দেয়। অনেক বেশি ইন্সপায়ার্ড আমি আজকে তোমার এই আয়োজনে এসে। থ্যাংক ইউ, তুমি এতটা সময় আমাদের জন্য দিয়েছো। তবে একটা কথা বলতেই হয়, আমি যখন আমার খুব প্রিয় কারো সম্পর্কে বলি, দেখা যায় 2-4 লাইনের মধ্যে আমাকে শেষ করতে হয়, কিন্তু বলার অনেক কিছু থাকে। সো আড্ডায় চলো সে বিষয়গুলো একটু নিয়ে আসার চেষ্টা করব। তোমার ক্যারিয়ারের মানে একটু একটু করে যে পথ চলার, আমি বলবো সেই পথ চলায় আমিও তোমার সহযাত্রী ছিলাম। আমিও দেখেছি যে লুইপা কতটা স্ট্রাগল করেছে এবং নিজেকে চর্চার মাধ্যমে প্রতিষ্ঠা করার যে একটা প্রচেষ্টা তোমার প্রথম থেকেই ছিল। তবে একটা জিনিস একটু লুইপা জানতে চাই, এই যে শুদ্ধ সঙ্গীত করতে হবে, ভালো গান গাইতে হবে, এই অনুপ্রেরণাটা আসলে ছোটবেলায় কার কাছ থেকে তুমি প্রথম পেয়েছিলে? ছোটবেলায় আসলে আমার বাড়িতে সবাই গান শুনতেন, সবাই খুব ভালো শ্রোতা ছিলেন। কেউ ওভাবে গান গাইতেন না, কিন্তু মিউজিক খুব ভালোবাসতেন সবাই। আমাদের বাড়িতে দেখা যেত আমরা গান শুনে ঘুমাতাম, গান শুনে আবার ঘুম থেকে উঠেছে, এরকম একটা পরিবেশ ছিল। আমার বাবা মা দুজনেই গান শুনতেন। তো আমার বাবা, আমি জানি না উনি কি বুঝতেন, উনি ক্লাসিক্যাল গান শুনতেন অনেক বেশি, এবং একজন মানে খুব জেনারেল একজন অডিয়েন্স হিসেবে এরকম ভারী গানের শ্রোতা হয়ে উনি, আমার মনে হয় যেটা গড গিফটেড ভাবে ওনার মধ্যে কাজ করেছে। আর ঠিক একইভাবে গান শুনতে শুনতে আমারও গানের সাথে সখ্যতা হয়েছে, এবং আমার মনে হয় আমার বাবা যে টেস্টগুলো আমার মধ্যে ইনপুট করেছেন, যে গানগুলো শুনিয়েছেন, সেখান থেকে আমার মধ্যে গ্রো করেছে যে আমাকে শুদ্ধ সঙ্গীত নিয়ে কাজ করতে হবে, আমাকে শুদ্ধ সঙ্গীত শুনতে হবে। আমি ভালোবেসেছি সেই গানগুলোকেই। আসলে শেখাটা তো তোমার বগুড়া থেকেই শুরু হলো, তার পরবর্তীতে যখন রিয়েলিটি শোতে আসলে ওই প্ল্যানটা আসলে কিভাবে করে করলে যে একটা রিয়েলিটি শোর মাধ্যমে আমি আমার মিউজিক জার্নি শুরু করতে চাই? আসলে শান্তাপু, প্রথম থেকেই না আমার পরিকল্পনা করে কখনো সামনের দিকে এগোনো হয়নি যে আমি গান নিয়ে যে সামনে গিয়ে যাব, এটাই আমার ক্যারিয়ার হবে, আমার অডিয়েন্সের সাথে আমার এত ভালোবাসা হবে, গান শোনানো হবে। এই প্ল্যানগুলো কখনোই আমি করিনি। তো রিয়েলিটি শোতে যাওয়ার প্ল্যানটাও আসলে আমার ছিল না, সেটা ছিল আমার মার ইচ্ছে। এবং আমার মায়ের ইচ্ছেতে আমি প্রথমে ডিনাই করেছি। আমি বলেছি না, এখন আমার পরীক্ষা চলছে, এখন আমি এরকম কোনো রিয়েলিটি শোতে যাব না। রিয়েলিটি শোতে গেলে ওখানে আমি কখনো বিজয়ীদের মধ্যেও আসতে পারবো না, শুধু শুধু একটা বৃথা চেষ্টা করার কি দরকার। তো দেখলাম আমার মা খুব মন খারাপ করলেন। তারপরে আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে নিজে রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্ট্রেশন করার পরেই রিয়েলিটি শোতে আসি, এবং কিভাবে করে যেন আমি টপ ফাইনালিস্টদের মধ্যেই চলে আসলাম, টপ 7-এ চলে আসলাম। আর এরপর থেকেই আসলে আমার টেলিভিশনের যাত্রাটা শুরু হলো। আস্তে আস্তে বুঝলাম যে হ্যাঁ, আমার একটা ফ্যান বেস তৈরি হয়েছে, আমার অডিয়েন্স ক্রিয়েট হয়েছে। তারা আমার রিয়েলিটি শোতে যেটা হয়, যারা নিয়মিত রিয়েলিটি শো দেখেন তখনই কিন্তু তারা অ্যাকচুয়ালি পিক করেন যে এই শিল্পীটা নতুন আসছে, তার গানটা শুনতে ভালো লাগছে। ইভেন রিয়েলিটি শোতে তোমাদের মৌলিক গানের সংখ্যা তো খুবই কম থাকে, একটা বা দুটো হয় হয়তো, অনেকগুলো জনরা ট্রাই করতে হয় রাইট, বাট বেশিরভাগই তোমরা কভার সং করো, বাট ভিন্ন ভিন্ন জনরার। সো এই কারণে কিন্তু একটা ফ্যান ফলোয়ার্স তখনই ক্রিয়েট হয়ে যায় যে আচ্ছা, তার কণ্ঠে এই গানটা খুব ভালো লাগছে। এবং আজকে এত বছর পরেও কিন্তু আমরা যেখানে প্রোগ্রামে যাই, কোথাও শোতে গেলে
হঠাৎ করে শুনে ফেলি যে Request সেই আসে সময় কিন্তু। আপনাকে কিন্তু আমরা ভোট করেছিলাম বা আপনার গান শুনেছি ওই রিয়েলিটি শো এর সময়, এগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, যেহেতু এই ঘটনাটা বললে, এমন কোনো মেমোরিজের মানে গান কি রয়েছে যে স্টেজে ওঠার পরে তোমার রিয়েলিটি শোতে তুমি গিয়েছিলে, তেমন একটা কোনো জনপ্রিয় গান? আমার যেটা মনে পড়ে যে প্রথম যখন থামবে কোলাহল এই গানটা দিয়ে কিন্তু আমার মিউজিকের জার্নি শুরু হয়েছে এবং রিয়েলিটি শোতে আমি প্রথমে এই গানটাই গেয়েছি। আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। এত মিষ্টি এই গানটা, আর লুইপা যখন গায় আসলে এত দরদ দিয়ে গায়। গান তো গাওয়া যায়, কিন্তু দরদের একটা ব্যাপার থাকে, একটা মমতা দিয়ে গান গাওয়ার বিষয় থাকে, যেটা আমি বলবো যে লুইপা তুমি অনেক ব্লেসড যে রুনা ম্যাম নিজেই তোমাকে মানে তার গান গাওয়ার জন্য অনেক বেশি আমি বলবো আশীর্বাদ করেছেন। সো এটাও একটা সঙ্গীত শিল্পীর জীবনের বড় প্রাপ্তি। আসলেই তাই, এবং আমি বলবো যে এত বড় একজন গুণী শিল্পী, তার মনটাও যে অনেক বড়, এই পরিচয়টা কিন্তু উনি বারবার দিয়ে আসছেন আমাদের এই প্রজন্মের আমরা যারা আর্টিস্টরা আছি তাদেরকে উনি এত বেশি ভালোবাসেন। প্রত্যেকটা গানের বিপরীতে তিনি আবার আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোন জায়গাটা আমরা ভালো গেয়েছি, কোনটা গাইনি, কোনটা আমাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে। সো এটা কিন্তু আসলে উনি না করলেও পারতেন, কিন্তু এই যে উনি আমাদেরকে আরেক ধাপ করে সামনে এগিয়ে দিচ্ছেন, যে ধাক্কা দিয়ে দিয়ে সামনে এগিয়ে দিচ্ছেন, এটা আসলে একজন শিল্পী অনেক বড় মনের পরিচয়। ডেফিনেটলি তাদের গাইডেন্সটা খুবই দরকার হয়, এবং ডেফিনেটলি আমি বলবো যে তোমরা অনেক বেশি মোটিভেটেড হও যে হ্যাঁ এই মানুষটা আমাকে বলেছে মানে আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। আবার প্রশংসা করলেও কিন্তু মনে হয় যে সে প্রশংসা করেছে তো নেক্সট কোনো প্রজেক্ট যদি আমি করতে যাই ওটা আগের চাইতে বেশি ভালো হতে হবে, কারণ সেও আমাকে শোনেন। সো এই বিষয়গুলো তো তোমাদের মধ্যে অবশ্যই আছে। অভিনয় নিয়ে এবারে কথা বলবো লুইপা। গানের যাত্রার পাশাপাশি অভিনয়ের যাত্রাটাও শুরু হয়েছিল একদম প্রথম দিকটাতে, এবং গুণী নির্মাতাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে লুইপা খুবই ভালো অভিনয় করতে জানে। কেন কন্টিনিউ করলে না? আসলে শান্তাপু, আমি যখন ছোটবেলায় কথা বলতে শিখেছি বা একটু হাঁটতে শিখেছি, তখনই কিন্তু আমাকে আমার বাবা মা শিশু একাডেমিতে দিয়ে দেয়, এবং আমি মাল্টি সেকশনে আসলে কালচারের মাল্টি সেকশনে কাজ করেছি, যেরকম গান করেছি, নাচ করেছি, অভিনয় করেছি, মানে মঞ্চ নাটক করেছি, কবিতা আবৃত্তি করেছি, ছবি এঁকেছি, মানে সবগুলো ধারায় একদম কিছুই বাকি নেই। ফাইনালি আমার বাবা বললেন যে একটা মানুষ সব করতে পারে না, যে কোনো একটা কিছু বেছে নিতে হবে যেটাতে তুমি একদম লেগে থাকবে এবং তোমাকে ডিটারমাইন্ড হতে হবে যে সেটাতে তুমি শাইন করবে। সো আমাকে গানটা তখন খুব বেশি টেনেছে এবং আমার কাছে মনে হচ্ছে আমি গানটাই করব। পরবর্তীতে যখন টেলিভিশনে আসলাম তখনও আবার আমি এরকম স্প্রেড হয়ে গিয়েছি, অনেক কিছু করেছি, অভিনয় করেছি, উপস্থাপনা করেছি, ওটাতে আমি কিন্তু পরে আমার কাছে মনে হচ্ছে এগুলো আসলে আমার জায়গা না। আমি যেটা একদম মন প্রাণ দিয়ে করছি, গানটা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। গান রিলেটেড যদি কিছু হয়, যেরকম যখন উপস্থাপনা করেছি তখন কিন্তু গান রিলেটেড কিছু প্রোগ্রাম করেছি, যেই প্রোগ্রামগুলোর লোভ আমি সামলাতে পারিনি। আমার প্রিয় শিল্পীর পাশে বসে গান শুনেছি, খুব পছন্দের শিল্পী সুবিরদা গান গেয়েছেন, একদম মুগ্ধ হয়ে শুনেছি। সো ওই ব্যাপারগুলো কাজ করেছে। আবার আমি যখন অ্যাক্ট করেছি তখন আমার কাছে মনে হচ্ছে না, আমি নাটক বা সিনেমাতে আমি অ্যাক্টিং করব না, আমার খুব বড়জোর আমার মিউজিকের সাথে রিলেটেড কোনো কাজ হলে করব, যেরকম আমার মিউজিক ভিডিওতে আমি অ্যাপিয়ার করব, যেখানে আমি আমার গানকে পোর্ট্রে করতে পারবো, সেখানে আমি কাজ করব।
সো সেই জন্য আমি আস্তে আস্তে করে ওই জায়গাগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি যেখানে আমার গানটা রিলেটেড না। সময়ের সাথে সাথে তো আসলে ম্যাচুরিটিও আসে, অনেক বাস্তবতা তুমি দেখেছো, শিখেছো সেখান থেকে, তারপরে ধীরে ধীরে ডিসিশনটা তুমি প্রপারলি নিতে পেরেছো। আমরা তোমার এই জীবনের গল্পে আবারও ফিরে আসতে চাই লুইপা, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথী থাকুন ডিবিসির। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। আমরা গল্প করছিলাম আমাদের আজকের প্রিয় লুইপার সাথে। এই প্রিয় লুইপার জীবনের অনেক গল্প রয়েছে যেগুলো ব্যক্তিগতভাবে হয়তো আমার কখনো জানার সুযোগ হয়, কিন্তু আপনাদেরকে জানানোর দায়িত্বটা আজকে আমার। চলুন আড্ডা দিই লুইপার সাথে। লুইপা, মানে এখন কিন্তু একটু সিরিয়াস মুডেই চলে আসবো, ঠিক আছে? খুবই কঠিন প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো মেবি তুমি অনেকবার শুনেছো, সঠিক উত্তর দিয়েছো কিনা জানি না, আজকে দিতে হবে। প্রথমত হচ্ছে, যেহেতু তুমি গান করতে, নাচ করতে, এইসব ক্ষেত্রে দেখা যায় ওই অঞ্চলগুলোতে, স্পেশালি যদি আউট অফ ঢাকা হয়, তাহলে তো সবাই ওই মেয়েটাকে চেনে এবং ছোটবেলা থেকে অনেকের ক্রাশ হয়ে যায়। তো তোমার জীবনে প্রথম প্রেমের চিঠি কত বছর বয়সে পেয়েছিলে? অনেক ছোটবেলায় পেয়েছি। কত বছর? আমার যখন 8 বছর বয়স, আমি তখনই প্রথম প্রেমের চিঠি পেয়েছি। এটা একটু বেশি। হ্যাঁ, অনেক চিঠি পেয়েছি, অনেক ক্রাশের প্রপোজাল পেয়েছি, বাট আমার আসলে উত্তর দেওয়ার সুযোগ হয়নি কখনো। আন্টি অলওয়েজ সাথে সাথে থাকতেন? না, আমি করতাম কি, উত্তরটা আমার মাকে দিয়ে দিতাম। আচ্ছা, গুড। মানে এটা বলবো কি, মাম্মিজ গার্ল। কিন্তু এমন হয়েছে না যে আমরাও তো চোখে কাউকে দেখে আমাদের ভালো লাগা কাজ করে, তো তুমি কাকে দেখে প্রথম ক্রাশ খেয়েছিলে? ও, প্রথম ক্রাশ খেয়েছি আমি অনেক, আমার প্ল্যাটনিক লাভ ছিল অনেক শুরুর দিকে। আমি শুরুর দিকে আসলে তখন অনেক বেশি সাহিত্য পড়া হতো, বই পড়া হতো, আমার ট্র্যাজেডি খুব ভালো লাগতো, ট্র্যাজেডিক কোনো গল্প খুব ভালো লাগতো। সো ওইভাবে করে নিজের লাইফটাকেও আমি কল্পনা করতাম। আর আমার প্ল্যাটনিক লাভ বলতে, আমি ছোটবেলায় যখন গান শুনতাম, তখন আমার কাছে মনে হচ্ছে বিশেষ কিছু সিনেমার গান শুনতে একই রকম লাগে, এই গানগুলো নিশ্চয়ই একজন মানুষ সৃষ্টি করেছেন। তখন আমি তাদের নাম জানতাম না, এই গানগুলো কে গেয়েছেন বা কে সৃষ্টি করেছেন। পরবর্তীতে জানলাম যে গানগুলো আসলে আমার একই রকম লাগে এবং সামহাও আমার ইমোশনকে কানেক্ট করে। এই গানগুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল নামের একজন বড় গুণী মিউজিক ডিরেক্টর আছেন, সুরকার, গীতিকার, উনি এই গানগুলো সৃষ্টি করেছেন। সো ওনার সাথে না আমার একটা প্ল্যাটনিক লাভ হয়ে গেল, যে আমি মনে মনে ওনাকে অনেক বেশি ভালোবাসি। আবার আমি মিস্টার বিনকে অনেক ভালোবাসি। মিস্টার বিনের সাথে আমার একটা লাভ হয়ে গেল যে বড় হলে আমি মিস্টার বিনকে বিয়েও করব, এরকম একটা। মানে এখন আমাদের যেটা হয় যে, ধরো এই যে প্ল্যাটনিক লাভ যেটার কথা বললে, যে কাউকে যখন আমাদের এরকম ভালো লাগে, তার সাথে ম্যাচ করে এমন কোনো মানুষের প্রতি আমাদের সত্যি সত্যি লাভ হয়ে যায়, যে না, ওই মানুষটাকে তো পাওয়া সম্ভব না। লাইক সালমান খানকে আমার পাওয়া সম্ভব না, কিন্তু সালমান খানের সাথে ম্যাচ করে এমন কাউকে তো পাওয়া সম্ভব। তো অমন কাউকে কি জীবনে পরবর্তীতে পেয়েছো? বাস্তবিক জীবনে আসলে অনেকবার প্রেমে পড়েছি আমি। আমার মিলিয়ে বলতে গেলে, মিলিয়ে আসলে কারোর সাথে আমি প্রেমে পড়িনি, বাট আলাদা আলাদাভাবে অনেক মানুষের আমি মুগ্ধ হয়েছি। অনেক মানুষের কিছু কিছু গুণ, স্পেসিফিক কিছু ব্যাপার আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। বলা হয়েছে কাউকে, চিঠি লিখে, টেক্সট করে, সামনাসামনি? বলা হয়নি। ইভেন আমি এখন যার সাথে ঘর বেঁধেছি তাকেও কখনো বলা হয়নি যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। না, বাট এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়ার থ্রুতে এখন বলাটা অনেক সহজ। এটা ঠিক, যে সরাসরি বললাম না, সোশ্যাল মিডিয়াতে দিলাম, সে তো দেখেই নিল। যদি বলি যে এখন যার সাথে তুমি ঘর করছো, ডেফিনেটলি সে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম একজন প্রমিনেন্ট ফেস, আলমগীর ভাই। তার সাথে ভালোবাসার গল্পটাও কিন্তু খুবই, মানে আমি বলবো টুইস্ট আছে, তাই না? আমরা সবাই কম বেশি সেটা জানি। বাট সাংসারিক জীবনটায় তোমার জায়গা এবং তার জায়গা চিন্তা যদি করা হয়, তাহলে আসলে দুজনের মধ্যকার বোঝাপড়াটা মিউজিক নিয়ে কেমন? এটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের সাংসারিক লাইফ বা ব্যক্তিগত জীবন আর হচ্ছে আমাদের কি বলবো প্রফেশনাল লাইফটা, দুটো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, দুটোই মিউজিক্যাল হয়ে গেছে, যার কারণে
লাইফটা না আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, কখনো বোরিং লাগে না। ব্যাপারটা কি এমন ছিল যে অনেক ভেবে চিন্তে যে যখন তুমি বাস্তবতাকে মেনে নিলে যে না আমি অভিনয় করব না, আমি উপস্থাপনা করব না, আমি শুধু গানই করব, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এমন একজন মানুষকে চুজ করে নেই লাইফ পার্টনার হিসেবে যার সাথে থাকলে গানটা অনেক ইজি হয়ে যাবে? যখন আমি ডিসিশন নিয়েছি যে না আমি নাচ করব না, অভিনয় করব না, গানের সাথে যেটা রিলেটেড সেটা করব, তখন আসলে না আমার বোঝার শক্তিটা হয়েছে, তখন আমি একটু বড় হয়েছি তখন। বাট তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। আর যখন আমি ওসব করেছি বা যখন আমার বিয়ে হয়েছে, যখন আমরা পালিয়ে বিয়ে করেছি, তখন কিন্তু আমি একটু বড় হইনি, তখন আমি মানসিকভাবেও বাচ্চাই ছিলাম। ঝোঁকে পড়ে মানুষ সাধারণত দেখা যায় কি ভুল ডিসিশন নেয়, অনেক বেশি আবেগী হয়ে যায়। বাট আমি অনেক বেশি আবেগী হয়েছি, কিন্তু আমার ডিসিশনটা ভুল ছিল না। পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমার ভাগ্যে যেটা ছিল সেটা কিন্তু ভালোটাই ছিল, আমি সবসময় ভালোটাই পেয়ে এসেছি। জানি না এটা আমি অনেক বেশি ফেভার পেয়েছি কিনা। ইউ আর সো ব্লেসড আমি বলবো। এবং খুব অল্প সময়ে আমি বলবো লুইপাকে খুব বেশি স্ট্রাগলও করতে হয়নি, কারণ লুইপা তার নিজস্বতা দিয়ে নিজেকে এতটা প্রমাণ করতে পেরেছে যে সবার ভালোবাসা, সবার সহযোগিতা, সবার ব্লেসিং তোমার সাথে ছিল, এবং অবশ্যই আল্লাহর কাছ থেকেও তুমি অনেক বেশি ব্লেসড। সো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি লুইপা, তোমার জন্য তো অনেক অনেক শুভকামনা থাকবে, অনেক ভালো গান করো, সেটা তোমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও যেন প্রভাব বিস্তার করে, সবসময় যেন ভালো থাকতে পারো, এই প্রত্যাশা আমাদের থাকবে। তোমার একটা পছন্দের গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে যদি অডিয়েন্সদেরকে তুমি কিছু বলতে চাও। আজকে ডিবিসির এত সুন্দর একটা আয়োজনে প্রথমত তোমাকে ধন্যবাদ জানাতে চাই শান্তা আপু, আমাকে হোস্ট করবার জন্য এত সুন্দর করে। আর ডিবিসিকে অনেক ধন্যবাদ এই এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর যারা দেখছেন, আপনাদেরকে ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না, আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষ গানটা গাবো, তার আগে আমি বিদায় তুমি নিয়েছি, মানে একজন উপস্থাপক হলে যা হয় সে সব জানে। তুমি গানটা সিলেক্ট করো, আমি বিদায় নিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আমাদের আজকের মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় এই ছিল আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন আড্ডা নিয়ে তো আমরা প্রতি সময়ই ফিরে আসি আপনাদের জন্য, তাই সবসময় চোখ রাখুন ডিবিসিতে আর দেখতে থাকুন আমাদের সব আয়োজন। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই, এই তো চাই। আমি যখন একা থাকি মনে তোমার ছবি আঁকি, আমার আগুন আগুন বুকে যেন সুখী